শাহবাগে বাংলা ব্লকেডে পুলিশের বাধা, ব্যারিকেড উপেক্ষা করে শিক্ষার্থীদের কর্মসূচি পালন। সংবাদ সংগ্রহকালে সময় সংবাদের প্রতিবেদক ও 3 চিত্র সাংবাদিকের ওপর হামলা। যতক্ষণ না পর্যন্ত আমাদের যৌক্তিক দাবি মেনে নেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। পুলিশ দিয়ে আন্দোলনটা দাবায় রাখা হচ্ছে, সেটা পারবে না। আগামীকাল বিকাল 4টায় সারা দেশের সকল ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে। সরকার চাইলে কোটা পদ্ধতি পরিবর্তন পরিমার্জন করতে পারবে। হাইকোর্টের রায়ের মূল অংশ প্রকাশ, কোটায় পূরণ না হলে নেওয়া যাবে মেধা তালিকা থেকে। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময়ের সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। রাজধানী বাসাবাড়িতে জ্বলছে না চুলা, সিএনজি স্টেশনও লম্বা লাইন। এলএনজি টার্মিনাল বন্ধ থাকলেই দেখা দেয় সংকট। দুঃখ প্রকাশ করে দায় সারতে চায় পেট্রোবাংলা। চট্টগ্রামে এইচএসসিতে পদার্থবিজ্ঞান প্রথম পত্রের পরিবর্তে দেয়া হলো দ্বিতীয় পত্রের প্রশ্ন। কেন্দ্র সচিব আর কমিটি প্রধানকে অব্যাহতি, জেলা প্রশাসনের তদন্ত কমিটি। রাঘব বোয়ালদের লাপাত্তা হওয়া নিয়ে সমালোচনার মুখে দুদক। দেশ ছাড়ার পর কেন নিষেধাজ্ঞা? সাজাপ্রাপ্তদের মধ্যে নাম নেই রথী মহারথীদের, অভিযোগ মানতে নারাজ সংস্থাটি। এবং কক্সবাজারে 2 জনের মৃত্যুর পর এবার কলাতলিতে পাহাড় ধস, একজনের মৃত্যু, 2 জনকে জীবিত উদ্ধার। কুড়িগ্রামে বাড়ছে নদ নদীর পানি, বিপদসীমার ছুঁই ছুঁই তিস্তা। শাহবাগে সংবাদ সংগ্রহ করতে গিয়ে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের হামলার শিকার হয়েছেন সময় সংবাদের প্রতিবেদক তোহা খান তামিম ও 3 চিত্র সাংবাদিক। বিকেলে কোটা আন্দোলনকারীদের বাংলা ব্লকেটের খবর সংগ্রহে গেলে এই ঘটনা ঘটে। প্রথমে ছবি নিতে বাধা দেয় শিক্ষার্থীরা, এরপর সাংবাদিকের ওপর চড়াও হয় তারা। জার্সির পেছনে আবির লেখা এক আন্দোলনকারীকে তার হেলমেট ছিনিয়ে নিতে দেখা যায়। পরে সেটি দিয়েই প্রতিবেদককে মারধর করা হয়। এছাড়াও চিত্র সাংবাদিক সুমন সরকার, শামসুল আরিফিন প্রিন্স ও সালাউদ্দিন আল মামুনের ওপরও হামলা চালানো হয়। এ সময় প্রাণ ভয়ে তারা পাশে হাসপাতালের ভেতরে গিয়ে আশ্রয় নেন। এদিকে সময় সংবাদের সাংবাদিকদের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে বাংলা ব্লকেটে ব্যাপক উত্তেজনা। বিকেলে রাজধানীর শাহবাগে আন্দোলনকারী শিক্ষার্থীদের বাধা দেয় পুলিশ, কিন্তু ব্যারিকেড উপেক্ষা করে এই কর্মসূচি পালন করেন তারা। এক পর্যায়ে 2 পক্ষের মুখোমুখি অবস্থানে তৈরি হয় উত্তেজনা। এ সময় ঘণ্টাখানেক বন্ধ ছিল যান চলাচল। বেলা 3:30টার কর্মসূচি। কোটা সংস্কারের দাবিতে মাঠে আন্দোলনরত শিক্ষার্থীরা ক্যাম্পাস থেকে জড়ো হয়ে 4:45টার দিকে শাহবাগ অভিমুখে। উল্টো দিকে দুপুর থেকে শাহবাগে কঠোর অবস্থানে পুলিশ। বিকেল 5টার কিছু আগে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর মুখোমুখি আন্দোলনকারীরা। বাগবিতণ্ডা, পুলিশি বাধা। অবশেষে ব্যারিকেড ভেঙে শাহবাগ দখলে নেয় কোটা বিরোধী আন্দোলনে থাকা শিক্ষার্থীরা। বন্ধ করে দেয়া হয় এই এলাকার যান চলাচল, আর পুলিশের সাজোয়া যানে চড়েই স্লোগান দেয় তারা। ধীরে ধীরে শাহবাগ থেকে পরিবাগে অবস্থান নেয় তারা। বিকেল গড়িয়ে সন্ধ্যা, রাজপথ, কারওয়ান বাজার থেকে শাহবাগ, ওদিকে সায়েন্স ল্যাব, পুরো এলাকা দখলে নেয় আন্দোলনরত শিক্ষার্থীরা। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা। সরকারি চাকরির সব পদে কোটা সংস্কারের দাবিতে এবং সারা দেশের বিভিন্ন শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে আগামীকাল বিকেল 4টায় সারা দেশের সব বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। আমরা খুব স্পষ্টভাবেই বলতে চাই যে আমাদের সাথে সরকার বা অন্য কোনো পক্ষের রাজনৈতিক কোনো পক্ষ বিপক্ষ বা সংশ্লিষ্টতা নাই। সারা দেশে যে হামলা করা হয়েছে
বাধা দেওয়া হয়েছে এবং যারা বাধা দিয়েছে তাদের বিচারের দাবিতে আগামীকাল বিকাল 4টায় সারা দেশের সকল ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে। তবে সরকার চাইলে কোটা পরিবর্তন পরিমার্জন করতে পারবে। মুক্তিযোদ্ধা কোটা বহাল রেখে দেয়া রায়ের মূল অংশ প্রকাশ করেছেন হাইকোর্ট। রায়ে আরও বলা হয়েছে কোটায় পূরণ না হলে মেধা তালিকা থেকে নেওয়া যাবে। আর এ সংক্রান্ত হাইকোর্টের পূর্ণাঙ্গ রায়টি প্রকাশ হবে রোববার। এর আগে সকালে প্রধান বিচারপতি কোটা বিরোধী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেছেন, আন্দোলনকারীদের জন্য আদালতের দরজা সব সময় খোলা। এবার কোটার বল সরকারের দিকে ঠেলে দিলেন দেশের উচ্চ আদালত। বৃহস্পতিবার মুক্তিযোদ্ধা কোটা বহাল রেখে দেয়া রায়ের মূল অংশ প্রকাশ করা হয়। রায়ে উচ্চ আদালত বলেছেন, সরকার চাইলে কোটা ব্যবস্থার পরিবর্তন পরিমার্জন করতে পারবে, আর কোটায় পূরণ না হলে নেওয়া যাবে মেধা তালিকা থেকে। কোটা নিয়ে চলমান মামলার চূড়ান্ত নিষ্পত্তির জন্য দরকার ছিল হাইকোর্টের রায়। এদিন আংশিক রায় প্রকাশ হলেও পূর্ণাঙ্গ রায় প্রকাশ হবে রোববার। যদিও এ রায়ের কার্যকারিতার উপর বুধবার 4 সপ্তাহের স্থিতাবস্থা জারি করেছেন আপিল বিভাগ। এই জাজমেন্টের কারণে যদি নির্বাহী বিভাগ মনে করে যে ওই কোটায় যে সংখ্যা দেওয়া আছে 30% সহ 5%, 10%, এটাকে বৃদ্ধি করা দরকার অথবা কমানো দরকার, তারা কমাতে পারবে অথবা বৃদ্ধি করতে পারবে। এখন যেহেতু অ্যাপিলেট ডিভিশনে সিএমপি ফাইল করা হয়েছে, এই জাজমেন্টের যখন পূর্ণাঙ্গ কপি বের হবে তখন আমরা সিপি ফাইল করব। সিপি ফাইল হওয়ার পরে এই জাজমেন্টের উপরে আলোচনা হবে। এর আগে সকালে এক মামলার শুনানিতে প্রধান বিচারপতি জানান, আন্দোলনকারীদের জন্য আদালতের দরজা সবসময় খোলা। শিক্ষার্থীদের সুপরামর্শ দেওয়ার আহ্বান জানিয়ে প্রধান বিচারপতি বলেন, নির্বাহী বিভাগের যে কোনো সিদ্ধান্ত চ্যালেঞ্জ হতে পারে আদালতে। মাননীয় প্রধান বিচারপতি যারা বলছেন যে দেখেন, নির্বাহী বিভাগের যে কোনো আদেশ তো চ্যালেঞ্জ করার জন্য আলটিমেটলি বিচার বিভাগের কাছেই আসে। উনি বলেছেন যে আপনারা রাজনৈতিক কর্মী এবং আপনি পেশাজীবীদের নেতা হিসেবে আপনারও দায়িত্ব আছে যারা আন্দোলন করছেন কোটা, তাদেরকে বোঝানোর জন্য যে আলটিমেটলি পুরো বিষয়টি আদালতের সামনেই আসবে এবং আদালতের মাধ্যমে নিষ্পত্তি হবেন। সর্বোচ্চ আদালতের আদেশ ও প্রধান বিচারপতির আহ্বানের পরও আন্দোলন চালিয়ে যাওয়াকে আদালত অবমাননা এবং এর নেপথ্যে ভিন্ন উদ্দেশ্য দেখছেন রিটকারী আইনজীবীরা। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। এদিকে আদালতের নির্দেশনার পর শিক্ষার্থীদের আন্দোলনকে অযৌক্তিক বলে মন্তব্য করেছেন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে বিক্ষোভ মিছিল বের করেন ছাত্রলীগ নেতারা। পরে রোকেয়া হল প্রদক্ষিণ করে রাজু ভাস্কর্যের সামনে স্লোগান দেন তারা। এ সময় ছাত্রলীগ সভাপতি বলেছেন, আপিল বিভাগের আদেশের পরেও যারা এখনো আন্দোলন করছে তারা ছাত্র নয়, পেশাদার আন্দোলনকারী। এখন যারা রয়েছে তারা হচ্ছে প্রফেশনাল আন্দোলনকারী। আর এই বিএনপি জামায়াত যারা সমর্থন খেলা খেলছে, ওরা হচ্ছে প্রফেশনাল আন্দোলনকারী, আর এরা হচ্ছে প্রফেশনাল আন্দোলনহারী। কোন আন্দোলনেই যে তার সক্ষমতা এদের নেই, এবং যে কারণে আজকে এরা ভর করার চেষ্টা করছে। বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে আমরা চ্যালেঞ্জ দিচ্ছি, এই কোটা ব্যবস্থার একটি যৌক্তিক ন্যায়সঙ্গত সমাধান বাংলাদেশ ছাত্রলীগ করবে। এদিকে কোটা সংস্কার আন্দোলনে পূর্ণ সমর্থন জানিয়েছে ছাত্রদল। সংগঠনটির সাধারণ সম্পাদক জানান, সরকারি চাকরিতে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের স্বল্প কোটা ছাড়া অন্য সব কোটা বাতিলের পক্ষে তারা। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। চাহিদা সম্পন্ন ব্যক্তিদের অতি সীমিত সংখ্যক কোটা ছাড়া বাংলাদেশে এই মুহূর্তে আর কোনো কোটার কোনো প্রয়োজন নেই। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ আমাদের যারা বিভিন্ন ইউনিটের আমাদের সাধারণ শিক্ষার্থীরা রয়েছে, তারা অবশ্যই আন্দোলনে যুক্ত হতে পারে এবং রয়েছে। এলএনজি টার্মিনাল ক্ষতিগ্রস্ত হওয়ায় গ্যাস সরবরাহ কমে গেছে রাজধানীতে, আর এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। একই সাথে পেট্রোল পাম্পগুলোতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও মিলছে না কাঙ্ক্ষিত পরিমাণ গ্যাস।
বেশ কিছুদিন ধরেই রাজধানীর পেট্রোল পাম্পগুলোতে গ্যাসের জন্য গাড়ির এমন দীর্ঘ লাইন। ঘূর্ণিঝড় রিমালের কারণে এনএলজি টার্মিনাল ক্ষতিগ্রস্ত হলে কমে যায় গ্যাস সরবরাহ। এতে তীব্র আকার ধারণ করেছে গ্যাস সংকট। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও কাঙ্ক্ষিত গ্যাস মিলছে না রাজধানীর পেট্রোল পাম্পগুলোতে। 3 ঘন্টা লাইনে দাঁড়ায় এই যে কেবল গ্যাস পাইলাম। গ্যাস পেলাম ভাড়া মারতে পারি না, সিরিয়াল অনেক। বাসা বাড়িতে আমরা এলপিজি ইউজ করতেছি আর গাড়িতেও গ্যাস পাচ্ছি না। গ্যাস সংকটের ভোগান্তি তীব্র আকার ধারণ করেছে রাজধানীর আবাসিক এলাকায়। বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় বাসা বাড়িতে গ্যাসের অভাবে চুলা জ্বালানোই দায়। ধানমন্ডি, হাতিরপুল, সেন্ট্রাল রোড সহ পুরান ঢাকার অধিকাংশ এলাকাতে বাসা বাড়িতে গ্যাস নেই বললেই চলে। গ্যাস থাকে না আমাদের। হ্যাঁ, আমাদের রান্না বাড়া করতে অনেক কষ্ট হয়ে যায়। কারেন্টের চুলা দিয়ে কিছু সারবো, আবার রাইস কুকারে ভাত দিয়ে দিব, এইভাবে আমরা 3টা-4টা বাজে যায় দুপুরে খাওয়া। বাসিন্দারা বলছেন গ্যাসের অভাবে অধিকাংশ সময় বাইরে থেকে কিনে খেতে হয় তাদের। খাই না খাই বিস্কুট খাই, কোনো রকম আমরা গরিব মানুষ। রাতে যেটা থাকে এটাকে আমরা দুপুরে আবার খাই। যে দেখেন টেবিলের উপর ভাত তরকারি আছে, এটা গত রাতে রান্না করা। যদিও গত সপ্তাহে চলতি মাসের 15 তারিখের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ার কথা জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী। আমাদের একটা এফএসআরইউ ক্ষতিগ্রস্ত হয়েছে, প্রায় 1 মাস যাবত আমাদের কাজ চলতেছে। এটা হয়তো আগামী 14-15 তারিখের দিকে আসবে। বর্তমানে 4000 মিলিয়ন ঘনফুট গ্যাসের চাহিদা থাকলেও সরবরাহ রয়েছে 3000 ঘনফুটের। পরপর দুটি দুর্ঘটনায় তা নেমে এসেছে আরও নিচে। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামের সীতাকুণ্ডের বিজয় সরণী কলেজ কেন্দ্রে পদার্থবিজ্ঞান প্রথম পত্রের পরিবর্তে দেওয়া হয়েছে দ্বিতীয় পত্রের প্রশ্ন। আর এই ঘটনায় পরীক্ষার কেন্দ্র সচিব শিবশঙ্কর শীল ও পরীক্ষা কমিটির প্রধান আব্দুল্লাহ নোমানকে দেওয়া হয়েছে অব্যাহতি। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতায় চলমান এইচএসসি পরীক্ষায় রুটিন অনুযায়ী বৃহস্পতিবার বিজ্ঞান বিভাগের পদার্থবিজ্ঞান প্রথম পত্রের পরীক্ষা ছিল। সে অনুযায়ী প্রস্তুতি ছিল সীতাকুণ্ডের ভাটিয়ারি এলাকার বিজয় সরণী কলেজের পরীক্ষার্থীদের। এমসিকিউ পর্যন্ত সব ঠিকঠাক থাকলেও লিখিত পরীক্ষার প্রশ্ন হাতে পেয়ে হতভম্ব পরীক্ষার্থীরা। একই বিষয়ে দ্বিতীয় পত্রের প্রশ্ন দেয়া হয়েছে তাদের। পরে শিক্ষার্থীদের 1.5 ঘন্টা বসিয়ে রেখে প্রথম পত্রের প্রশ্ন এনে বেলা 12টায় লিখিত পরীক্ষার ব্যবস্থা করা হয়। যখন আমাদের এমসিকিউ শেষ হয়ে গেছে তখন ওই পর্যায়ে আমাদের এখনো কেন্দ্রে প্রশ্ন আসে নাই, যার কারণে স্যার এসে বললো যে তোমাদের পরীক্ষা আর 1 ঘন্টা পরে শুরু হবে। 1 ঘন্টার জায়গায় 1.5 ঘন্টা পরে ঠিক টাইম 12টার সময় আমাদেরকে প্রশ্ন দেওয়া হয়েছে। এই টাইমটা ওয়েস্ট হয়েছে বিধে আমরা কিন্তু অনেক সূত্র মাথা থেকে ভুলে গেছি, বাট এটা আমাদের উপর একটা প্রভাব পড়ছে অনেক বাচ্চারও। এদিকে ঘটনার কারণ অনুসন্ধানে জেলা প্রশাসনের পক্ষ থেকে 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কেন্দ্রের যিনি কেন্দ্র সচিব ছিলেন তাকে আমরা দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে। আমাদের যিনি কনভেনার ছিলেন, পরীক্ষা কমিটি কনভেনার, তাকেও দায়িত্ব থেকে অব্যাহতি করা হয়েছে। পদার্থবিজ্ঞানের দ্বিতীয় পত্রের পরীক্ষা রুটিন অনুযায়ী বিকল্প প্রশ্নে হবে বলে জানালেন শিক্ষা বোর্ডের চেয়ারম্যান। দ্বিতীয় পত্র দিয়েছে, এখন দ্বিতীয় পত্র দিলেও ওইটা ধরেন প্রশ্ন আউট হলো, ওই কোডটা আমরা আর ব্যবহার করব না, আমাদের বিকল্প ব্যবস্থা আছে। বিজয় সরণী কলেজে মোট পরীক্ষার্থীর সংখ্যা 633 জন। এর মধ্যে পদার্থবিজ্ঞানের পরীক্ষার্থী ছিল 360 জন। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। সকালে ভারী বৃষ্টিতে কক্সবাজারে পাহাড় ধসে মাটি চাপায় শিশুসহ 2 জনের মৃত্যুর পর রাতে আবারও পাহাড় ধস, আর এতে মারা গেছেন 1 জন। এ সময় জীবিত উদ্ধার করা হয় 2 জনকে। রাত 8টার দিকে কলাতলি এলাকায় পাহাড়ের পাদদেশে থাকা একটি টিন শেড ঘরের উপর ধসে পড়ে পাহাড়, উপড়ে যায় বেশ কয়েকটি গাছ, চাপা পড়েন 3 জন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তৎপরতা শুরু করে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট, আর সঙ্গে যোগ দেন স্থানীয়রাও। ভারী বর্ষণে আলো সংকটে উদ্ধার কাজে বেগ পেতে হয় সংশ্লিষ্টদের। চাপা পড়া 1 জনকে আগেই উদ্ধার করেন স্থানীয়রা, অন্যদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় ফায়ার সার্ভিস। এরপর ঘটনাস্থল থেকে উদ্ধার হয় 1 জনের মরদেহ। এর আগে ভোরে জেলার এবিসি ঘোনা এলাকায় টিলা ধসে চাপা পড়ে মৃত্যু হয় 1 নারীর। শিকদার বাজার এলাকায়ও পাহাড় ধসে ঘুমন্ত অবস্থায় চাপা পড়ে মৃত্যু হয় 1 শিশুর। এদিকে কিছুক্ষণ আগে চট্টগ্রামের পটিয়ায় বাস চাপায় সিএনজি অটোরিকশার 3 যাত্রী নিহত হয়েছেন। পশ্চিমা সামরিক জোট নেটো সক্ষমতা বাড়ানোর অংশ হিসেবে জার্মানিকে এবার দূরপাল্লার শক্তিশালী ক্ষেপণাস্ত্র দেবে যুক্তরাষ্ট্র। নেটো 75 বছরের পূর্তিতে সদস্য দেশগুলোর প্রতিরক্ষায় অত্যাধুনিক মিসাইল কার্যকরী ভূমিকা রাখবে বলে আশাবাদী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বার্লিন থেকে এ সংবাদের বিস্তারিত জানবো বিটু বড়ুয়ার কাছে।
পশ্চিমাদের সামরিক শক্তি আরো বাড়াতে এবং যে কোনো দেশে হামলায় সক্ষম এমন দূরপাল্লার শক্তিশালী ক্ষেপণাস্ত্র এবার জার্মানিতে মোতায়েনের পরিকল্পনা করেছে যুক্তরাষ্ট্র। এসব ক্ষেপণাস্ত্রের মধ্যে স্ট্যান্ডার্ড মিসাইল 6, টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র অন্যতম। এছাড়াও আকাশ কিংবা স্থলপথে হামলা ঠেকাতে যুক্তরাষ্ট্রের তৈরি বিভিন্ন হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র জার্মানিতে মোতায়েন করা হবে বলে জানান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। জার্মানি বিশ্বের অন্যতম অস্ত্র উৎপাদনকারী দেশ হওয়া সত্ত্বেও যুক্তরাষ্ট্রের অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান রেইতন এই স্ট্যান্ডার্ড মিসাইল 6 ও টমাহক ক্ষেপণাস্ত্রগুলো তৈরির বিষয়টিও নিশ্চিত করেন বাইডেন। সবকিছু ঠিক থাকলে 2026 সালের মধ্যে এসব ক্ষেপণাস্ত্র জার্মানিতে পৌঁছতে পারে। এদিকে ন্যাটোর শক্তি বাড়ানোর অজুহাত দেখিয়ে জার্মানিতে যুক্তরাষ্ট্রের মিসাইল মোতায়েন রাজনৈতিক ও ভৌগোলিক পরিবেশকে ক্রমশ উত্তপ্ত করে তুলতে পারে বলে মত জার্মানির ন্যাটো বিরোধী কট্টর ডানপন্থী রাজনৈতিক দল অল্টারনেটিভ ফর ডয়েচল্যান্ড AfD'র। যুক্তরাষ্ট্রের সঙ্গে শলৎজ সরকারের এমন সমঝোতা জার্মানির সার্বভৌমত্বের ক্ষেত্রে হুমকি বলেও মনে করে দলটি। 2019 সালে INF নামে ক্ষেপণাস্ত্র চুক্তি থেকে প্রত্যাহার করে নেয় যুক্তরাষ্ট্র। সে সময় যুক্তরাষ্ট্র অভিযোগ করে যে মস্কো চুক্তি লঙ্ঘন করে ভূমি থেকে নিক্ষেপণযোগ্য ক্রুজ ক্ষেপণাস্ত্র তৈরি করেছে। এই ক্ষেপণাস্ত্র সামরিক জোট ন্যাটোতে SLC-8 নামে পরিচিত ছিল। তবে ক্রেমলিন যুক্তরাষ্ট্রের এমন অভিযোগ বারবার অস্বীকার করে আসছে। তারা 500 থেকে 5000 কিলোমিটার পাল্লার ভূমি থেকে নিক্ষেপণযোগ্য ব্যালিস্টিক ক্রুজ ক্ষেপণাস্ত্র উৎপাদন নিষিদ্ধ করেছে। তবে রাশিয়ার সীমান্ত দেশগুলোতে যুক্তরাষ্ট্র ও ন্যাটোর সাম্প্রতিক সময়ে নেয়া সামরিক পদক্ষেপ ও মহড়ার পরিপ্রেক্ষিতে গেল জুনের শেষের দিকে আবারও মাঝারি ও স্বল্প পাল্লার পারমাণবিক অস্ত্র বহনকারী ক্ষেপণাস্ত্রের উৎপাদন শুরুর বিষয়টি নতুন করে ভাবনার কথা জানায় রাশিয়া। নিরাপত্তা দোহাই দিয়ে জার্মানিতে ক্ষেপণাস্ত্র মোতায়েনের মাধ্যমে যুক্তরাষ্ট্র জার্মানিকে আরও নাজুক পরিস্থিতিতে ফেলতে চায় বলে মত AfD'র মতো জার্মানির বিরোধী রাজনৈতিক দলগুলোর। একই সাথে রাজনীতি বিশ্লেষকদের মতে ন্যাটোকে শক্তিশালী করতে গিয়ে জার্মানিতে ক্ষেপণাস্ত্র মোতায়েনের মাধ্যমে রাশিয়ার সাথে জার্মানির সম্পর্কের শুধু অবনতি হবে তা নয়, জিয়ে থাকবে রাশিয়ার সাথে পশ্চিমা বিশ্বের ঠান্ডা যুদ্ধ। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। এ ছিল আমার কাছে থাকা দেশ বিদেশের খবর।